ওমা, আর একটু খাবার পাওয়া যাবে? আমার তো পেট ভরেনি, আমার ক্ষুধা পেয়েছে, আর একটু খাবার দাও না। কি সারাদিন খাবার খাবার করিস? দেখিস তো কতটুকু খাবার বানানো হয়, তা দিয়েই তিনজনে চালাতে হয়। তার মধ্যে যদি আবার বেশি খেতে চাস তাহলে হয় বল? ওকে গিন্নি, ওর সাথে এরকম ভাবে কথা বলছো কেন? আরে দাও না ওকে, প্রয়োজনে আমি খাবো না, তাও ছেলেটার পেট ভরুক, ওর সাথে এভাবে কথা বলবে না। তাহলে আর কি, তুমি তোমার ভাগেরটাই দিয়ে দাও। একদিকে ছেলের পড়াশুনোর খরচ চালাতে হিমশিম খেয়ে যাচ্ছি, আরেকদিকে সংসারের খরচ। কোথায় যে যাব আমি কিছুই বুঝতে পারি না। ধৈর্য ধরো গিন্নি, আমাদের ভালো সময় আসবে, এভাবে তো আর সারা জীবন কাটবে না, তাই না? দেখি কবে তোমার সেই ভালো সময় আসে। আমার তো মনে হয় তোমার সেই ভালো সময় ইহজগতে আমাদের আর দেখা দেবে না। এখন এত কথা না বাড়িয়ে ছেলেটাকে খাবার দাও, ছেলেটা খালি পাতে বসে আছে। থাক বাবা, আমার আর খাবার লাগবে না, আমি পরবর্তী বেলায় খেয়ে নেব। এই খাবার তুমি খেয়ে নাও, আমার পেট ভরে গেছে। আরে হয়েছে হয়েছে, এত বড় হতে হবে না, তুই এখনো আমাদের কাছে সেই ছোট্টটি আছিস, নে এবার খেয়ে নে। গিন্নি গো, ছেলেটার পড়াশোনার খরচ চালাতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছি, এভাবে আর চালাতে পারছি না আমি। আমাদের হাতে কিছু জমানো টাকার প্রয়োজন, যা দিয়ে ছেলের পড়াশোনার খরচ অনায়াসে চালাতে পারবো। কিন্তু কিভাবে, কি করব বলো? আমরা তো টাকা জমাতেই পারি না, সংসারের খরচেই চলে যায় সব। আমি চিন্তা করছি আমাদের গরুটা বিক্রি করে দিতে, গরুটাকে যদি বিক্রি করি হাতে অনেক পয়সা আসবে। পাগল হয়ে গেছো নাকি? গরুটাকে বিক্রি করলে পালং পনির বানাবো কিভাবে? আর পালং পনির না বানালে সংসার চালাবো কিভাবে? আরে তুমি কি সব আবোল তাবোল কথা বলছো? গরুটাকে যদি বিক্রি করে ফেলি তাহলে আমাদের পালং পনিরের ব্যবসাটা নষ্ট হয়ে যাবে। আমরা তো সংসারই চালাতে পারবো না, ছেলের পড়াশুনো চালাবো কিভাবে? তা না হয় পরে দেখা যাবে, কিন্তু ছেলেটার কথা তো আগে ভাবতে হবে, ছেলেটাই তো বড় হয়ে আমাদের দেখবে বলো। আরে তুমি কি সব আবোল তাবোল কথা বলছো? গরুটাকে যদি বিক্রি করে ফেলি তাহলে আমাদের পালং পনিরের ব্যবসাটা নষ্ট হয়ে যাবে। আমরা তো সংসারই চালাতে পারবো না, ছেলের পড়াশুনো চালাবো কিভাবে? ওই টাকা দিয়ে আমরা আরেকটি গরু কিনবো এবং কিছু টাকা ছেলেটার পড়াশোনার জন্য জমিয়ে রাখবো, সেই টাকা দিয়েই ছেলেটার পড়াশোনা চলবে। এটা কি আসলেই উচিত হবে বলো? গরুটা এতদিন আমাদের গোয়ালে ছিল, এতগুলো বছর আমাদের সেবা করেছে, আর এখন ভালো দুধ হচ্ছে না বলে ওকে বিক্রি করে দেব? গিন্নি, অভাবের সংসারে এত আবেগী হওয়া উচিত নয়, আমাদের সবকিছুই মানিয়ে নিতে হবে। ঠিক আছে, তুমি যখন সিদ্ধান্ত নিয়েই নিয়েছো তাহলে সেটাই করো। তবে আরেকটা গরু কিন্তু কিনতে হবে, না হলে ব্যবসা চলবে না। তা তো অবশ্যই কিনবো, সংসার বলেও তো একটা কথা আছে। আচ্ছা বেশ, তাহলে কাল পরশুর হাটেই গরুটাকে বিক্রি করে দিও। আবার অল্প টাকায় বিক্রি করো না, গরুটার কিন্তু ভালোই দাম হবে। গরুটা এখনো বেশ ভালোই দুধ দেয়। ঠিক আছে গিন্নি, তাহলে আমি কালকে অথবা পরশু হাটে গরুটাকে বিক্রি করে দেব, কেমন? ইরে ভোলা, অরুণ তোকে কিছু দিল? আমি তো বলেছিলাম ওর থেকে পাওনা টাকা নিয়ে আসতে, ও এখনো টাকা দিল না। কি আর বলবো বাবু, আমি গেছিলাম ওর কাছে টাকা আনতে, ও বলল ও কোনো টাকা দিতে পারবে না, ও নাকি সমস্ত টাকা পরিশোধ করে দিয়েছে। বললি হলো নাকি? আমার থেকে কতগুলো টাকা ধার নিয়েছিল, সে সমস্ত টাকা তো পরিশোধ করতেই পারিনি, তাহলে পরিশোধ করে দিল কিভাবে? আমি এসব মানি না। কি আর করবেন বাবু, গ্রামবাসীরা অরুণের পক্ষে আছে, আমি যে কিছু একটা বলবো সেটার উপায় নেই। তাহলে কি আমি আমার ধারের টাকা পাবো না? অন্য উপায় ভাবতে হবে। আর কোনো উপায় আপনি ভাবতে পারবেন না, গ্রামবাসীরা আপনার বিপক্ষে আছে, এই অবস্থায় আপনি টাকা আদায় করবেন কিভাবে? সেটা তো আমি আগেই ভেবে রেখেছি, ওরা ওদের পালক পনিরের ব্যবসা চালায় কি দিয়ে? ওই বুড়ো গরুটাকে দিয়ে না, ওই বুড়ো গরুটাকে চুরি করতে হবে। কি বলছেন বাবু, আপনি শেষমেশ চুরি করবেন? এটা আপনার সাথে যায়? যাবে না মানে? ওরা আমাকে টাকা দেয়নি, ওদের থেকে টাকা তো ওঠাতেই হবে, তা আমাকে যে করি হোক না কেন।
ওই বুড়ো গরুটাকে বিক্রি করে আপনি কত টাকা আর পাবেন? ভালোই টাকা পাওয়া যাবে। ওই বুড়ো গরুটা এখনো ভালোই দুধ দেয়। হাটা যদি ওঠাতে পারি তাহলে নিশ্চিত পাওনা টাকার থেকে আরো বেশি টাকা পাওয়া যাবে। ঠিক আছে, আগামীকাল রাতেই আমরা ওটাকে চুরি করব। হ্যাঁ, আমি সমস্ত কিছু ব্যবস্থা করছি। বিক্রম ভাই, তুমি তো জানোই অরুণ দাদা ওর পুরনো গরুটাকে নিয়ে কেমন তামাশা শুরু করে দিয়েছে। শুনলাম এখন ওই গরুটা বিক্রি নাকি করে দেবে। মানে কি বলছো তুমি এসব? আমি তো জানি না এসবের কিছুই। অরুণ দাদা গরুটাকে বিক্রি কেন করবে? বিক্রি করলে পালক পনিরের কি হবে? তুমি এমন ভাবে কথা বলছো যেন তুমি পালক পনিরের বিশাল ভক্ত। আরে আমি অবশ্যই বিশাল বড় ভক্ত। কেন, তুমি দাদার পালক পনির খাওনি? আরে একবার যদি খাও, আমি তোমাকে বলছি সারা জীবন ওই স্বাদ তোমার মুখে লেগে থাকবে। আমি এখনো খাইনি বাপু। গরিবেরা পালক পনির বানায়, কেমন না কেমন হয় কে জানে। খেয়ে না জানি আবার কোন পেটের পীড়া হয় কে জানে। আরে বাবা না, এ গ্রামের সবাই অরুণ দাদার পালক পনির খায়। তাছাড়া পাশের গ্রাম থেকেও পালক পনির নিতে আসে। তুমিও খেয়ে দেখতে পারো, ভালোই হবে। তবে আমি চিন্তায় আছি, গরুটা বিক্রি করে দিলে কি ব্যবসা বন্ধ করে দেবে? তা তো বলতে পারছি না, আমি শুধু এটুকুই শুনেছি। তাছাড়া ওই বুড়ো গরুটার যে যত্ন নেয় তাতে মনে হয় না কোনো লাভ হয়। তার চেয়ে বরং তাজা একটা গরু যদি কিনতে পারে সেটার যত্ন নিলে ভালো হবে। দেখি দাদার সাথে কথা বলে পালক পনির না থাকলে যে কি হবে। এই না খেলে তো এই জিনিসটা আমার দিনই ভালো যায় না। কেন, পালক পনিরকে বউ হিসেবে মেনে নিয়েছো নাকি? এই পালক পনিরকে বউ হিসেবে না মানলেও আমার জীবনের একাংশ হয়ে গেছে। আর তুমি যদি একবার খাও তাহলে তোমার মনে হবে পুরো কলিজা কেটে অরুণ দাদাকে দিয়ে দিতে, বুঝলে? এত মজাদার। ঠিক আছে, আমি তোমার কথায় একবার না হয় খেয়ে দেখব, যদি না পুরো গরুটাকে বিক্রি করে। ও ভোলা রে, গোয়াল ঘরে এত গন্ধ যে আমি ঠিকভাবে নিঃশ্বাস নিতে পারছি না। যত দ্রুত সম্ভব গরুটাকে নিয়ে এখান থেকে পালাতে হবে, না হলে আমি তো মরেই যাব। আপনি এসেছেন গোয়াল ঘরে, তাই এখানে কি ফুলের সুগন্ধি পাবেন? এখানে তো গরুর গোবরের গন্ধই পাবেন, তাই না? তুই যখনই সুযোগ পাস তখনই আমাকে অপমান করতে লেগে পড়িস। বলি তো সমস্যাটা কি রে? হ্যাঁ, আমার কোনো সমস্যা নেই। আপনি অযাচিত কথা এখানে বলবেন না। গরুটা যদি একবার হাম্বা হাম্বা করে ডেকে ওঠে তাহলে আপনার আর আমার খেল খতম। হ্যাঁ, তাহলে তুইও তোর মুখটা একটু বন্ধ রাখ, আমিও চুপ করে থাকি, ব্যাস। একে তো এখানে গোবরের অভাব নেই, আরেক এসেছে। অন্ধকারে কখন যে গোবরে পা পিছলে পড়ে যায় কে জানে। আপনি একটু সাবধানে থাকবেন। তুই আবার কথা বলছিস? আমাকে সতর্ক করতে হবে না, তুই আগে নিজেরটা ভাব। হায় হায় রে, এই গোবরের মধ্যে আমাকেই পড়তে হলো। আমি না পড়ে ভোলাটা পড়তে পারতো না। ধুর। অবশেষে আপনি পড়লেন তো? আমার কথা কিন্তু অবশ্যই পড়ে যায়। আপনি তবুও আমার কোনো মূল্যায়ন করেন না। তুই আবার কথা বলছিস? আমি যদি তোকে এই গোবর না খাইয়েছি তবে আমার নামও ভাস্কর বাবু নয়। এই রে, গরুটা বোধহয় টের পেয়ে গেছে যে আমরা চুরি করতে এসেছি। উঠুন বাবু, উঠুন, গরুটাকে নিয়ে ভাগুন। তোল তোল তোল, আমাকে হাত ধরে টেনে তুললে বাবা। গোবরে একবারে একাকার হয়ে গেছি ল্যাপটা করে। গরুটাকে ধরে তাড়াতাড়ি নিয়ে চল, তাড়াতাড়ি নিয়ে চল। হায় হায় রে, সারা গ্রাম আমি আমার গরুটাকে খুঁজেছি, কিন্তু কোথাও আমার গরুটাকে খুঁজে পাইনি। এবার আমার কি হবে গো? আমার শেষ সম্বলটা কে চুরি করে নিয়ে গেল? কোন হারামজাদা আমার গরুটাকে নিয়ে গেছে? তোরা মরবি রে, মরবি। কখন যে রাতে এসেছে আর কখন যে আমাদের গরুটাকে নিয়ে গেছে কিছুই তো টের পেলাম না। গরুটা একটু ডাকাডাকি অবধি করলো না। হয়তো ডাকাডাকি করেছিল গিন্নি, কিন্তু আমরা বুঝে উঠতে পারিনি যে গরুটাকে চুরি করা হচ্ছে। কে যে চুরি করেছে কে জানে। এই গ্রামে তোমার গরু বিক্রির কথা সবখানে রটে গেছে, যার কারণে অনেকের নজর পড়েছে তোমার ওই গরুর ওপরে। ওরা কি একবারও ভাবতে পারলো না
এই গরুটা ছাড়া আমাদের আর কিছুই নেই। এটাই আমাদের শেষ সম্বল। এটা ছাড়া আমাদের সংসার কোনোভাবেই ভালো মতো চলবে না। আমরা না খেয়ে মরতে বসবো। ওগো, ওদের যদি এই চিন্তা ভাবনা থাকতো তাহলে তো ওদের বিবেকবোধও থাকতো। ওরা তো বিবেক বলতে কিছুই জানে না। ওরা তাহলে কিভাবে এই কথা ভাববে বলো? এবার কি করব গিন্নি? আমরা কিভাবে চলবো? পালক পনিরের ব্যবসাটাই বা কিভাবে চালাবো? এইদিকে আমার ছেলেটার পড়াশোনার কি অবস্থা হবে একবার ভাবো। জানি না গো, জানি না। তোমাকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা আমার জানা নেই। আমি নিজেই এখন দিশেহারা হয়ে পড়ছি। ওপরওয়ালা, তোমার শুধু আমাদের মতো গরিবদেরকেই বিপদ দিতে ইচ্ছে হয়। যারা এমন ধরনের কাজ করে বেড়ায় তাদেরকে তুমি বিপদ দিতে পারো না। আমাদের উপরেই এত জুলুম কেন? কি হলো গুড্ডু? আমার এখানে এভাবে মন খারাপ করে বসে আছো কেন? তোমার তো এখানে বসে থাকবার সময় নয়। তোমার এখন খেলাধুলা করবার সময়। আজকে খেলাধুলা করতে ইচ্ছে করছে না বাবা। আমাদের পরিবারের ওপর দিয়ে এত বড় একটা ঘটনা ঘটে গেল, আর আমি এই অবস্থায় খেলাধুলা করব? তাতে কি হয়েছে? খেলাধুলা না করলে তোমার শরীর স্বাস্থ্য ভালো থাকবে নাকি? তাহলে তো পড়াশোনা তো মন বসবে না। লাগবে না আমার পড়াশোনা। আমার পড়াশোনার কারণেই এত বিপদ। তুমি আমার পড়াশোনার কারণেই তো গরুটাকে বিক্রি করতে চেয়েছিলে, তাই না? এখন তোমার এটাই চিন্তা যে আমাকে তুমি পড়াশোনা কিভাবে করাবে। তেমন নয় বাবা, তুমি তো আমাদের একমাত্র ছেলে। আমাদের বুড়ো বয়সে যখন আমাদেরকে দেখবার কেউ থাকবে না, তখন তো তুই আমাদেরকে দেখবি। তাই তোকে ভালোভাবে মানুষ করতে হবে আমাদের। তারা এমন করেছে বাবা? আমাদের পরিবারের ওপর দিয়ে এখন অনেক বিপদ যাচ্ছে, তাই না? আমাদের ব্যবসাটাও বন্ধ হয়ে যাচ্ছে, আর বাড়িতে পালক পনির বানানো হবে না। তুই চিন্তা করিস না, তুই শুধু তোর পড়াশোনা চালিয়ে যা, বাকিটা আমি দেখছি। আমি খুব দ্রুতই একটা গরু কিনছি। গরুটা কিনে আবার পালক পনিরের ব্যবসা শুরু করব। ঠিক আছে বাবা, তুমি যদি না থাকতে তাহলে আমাদের সংসারটা কবেই ভেসে যেত, আর আমার জীবনটাও এত আনন্দের হতো না। আমি তো তোকেই ভালো রাখতে চাই। আমি আর তোর মা সবসময় চেষ্টা করি তোর জীবনটা যেন ভালো হয়। এভাবে আমাদের মতো গরিবদের সাথে থেকে তুই তোর জীবনটা নষ্ট করবি না। এভাবে কেন বলছো বাবা? আমি এই গরিব পরিবারে এত শান্তিতে আছি। আমি গর্ব করি তোমরা আমার বাবা মা বলে। আমার সোনা ছেলে, আমি তোকে অনেক ভালোবাসি। বাবা, তুই শুধু তোর মতো পড়াশোনা চালিয়ে যা, বাকিটা আর চিন্তা করতে হবে না। বিক্রম, আমাকে খাবার দে তো, দুপুর হয়ে গেছে, এখনো কিছু খেলাম না। পেটে একটা দানা পানিও পড়েনি, মাথাটা গরম হয়ে আছে। আজকে তো তোকে আমি খাবার দিতে পারবো না। তোর কাছে কতগুলো পাওনা টাকা পাই, সেই টাকা আগে তুই দিবি, তারপর তোকে আমি খাবার দেবো, তার আগে নয়। আগে খাবার দে, তারপর টাকা দিচ্ছি আমি, কিন্তু আগে খাবারটা দে। পেটে কিন্তু দৌড়াচ্ছে রে বাবা। একদম আমি তোকে আর বিশ্বাস করি না। এতদিন তোকে বাকিতে খাবার খাইয়েছি, তুই আজকে দিবি কালকে দিবি বলতে বলতে আমাকে আর কোনো টাকাই দিসনি। এখন যদি তুই টাকা না দিয়ে খাস আর খাবার পরে তুই বলবি এখন টাকা দিতে পারবো না। এই টাকা নিয়ে এত কথা শোনাচ্ছিস ভাই? আমাকে বল বল, আমাকে তুই কত টাকা পাস তুই বল। আজকে তোর সমস্ত টাকা আমি পরিশোধ করে দেবো, একদম মুখের উপর ছুঁড়ে মারবো। এত যে বড় বড় কথা বলছিস, পকেটে দুটো পয়সা আছে তোর? তাহলে দে, তোর কাছে আমি 800 টাকা পাই। 800 টাকা? হ্যাঁ, তোর সব আবার হাতের ময়লা। এই নে তোর 800 টাকা। হ্যাঁ, এবার আমাকে খাবার দে, যা যা চাইবো ঠিক তাই তাই দিতে হবে। বাবা গো বাবা, এত টাকা তুই একসাথে কোথায় পেলি রে? চুরি টুরি করেছিস নাকি? আমি চুরি করেছি কিনা সেটা জেনে তোর কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, টাকা দিয়ে খোঁটা দিয়েছিলিস না আমাকে, এই নে তোর টাকা। আর একটা কথা বলবি না তুই টাকা নিয়ে। হ্যাঁ, ঠিক আছে, আমার আর কি, আমি আমার পাওনা টাকা পেয়ে গেছি। এবার তুই খাবার চাইলে অবশ্যই তোকে আমি খাবার দেব। তুই বস, আমি খাবার নিয়ে আসছি। এ ভোলা, তুই আমাকে কি খাইয়েছিস? ইচ্ছে করছে তোকে আমি এমন মার মারি যে তুই নিজের নামটা ভুলে যাস। আমি আবার আপনাকে কি খাইয়েছি? আরে আপনারই তো ইচ্ছে হয়েছিল পালক পনির খাবেন, আমি আপনাকে পালক পনির বানিয়ে খাইয়েছি। এখন আমার দোষ হয়ে গেল? আপনার কাজ করলেও দোষ, না করলেও দোষ। এই হারামজাদা, এই এত বছর অরুণের পালক পনির আমি খেয়েছি, কোনো দিন আমার পেটে সমস্যা হয়নি।
আজকে তুই আমাকে বানিয়ে খাওয়ালি, অথচ সেই পালক পনির খেয়ে আমার পেটের পীড়া হলো। একটা কথা জানেন কি বাবু, কুকুরের পেটে ঘি হজম হয় না, তাই আপনার পেটেও ভালো পালক পনির মানে থুরি ওই গরিবদের পালক পনির মানে ঠিক হজম হয়নি। তুই কি আমাকে কোনোভাবে গরিব বললি? এই হারামজাদা, তোর কত টাকা পয়সা আছে রে? আমার কাছে চামচাগিরি করিস, বিনিময়ে 2 পয়সা বেশি পাস, তার থেকেই তো তোর জীবন চলে যায়, আমাকে আবার গরিব বলছিস? দেখুন বাবু, আমার সাথে এমন ধরনের কথা বলবেন না। আমি আপনার কাজ করে দিই, বিনিময়ে টাকা নিই, শুধু শুধু কিন্তু টাকা আপনার কাছ থেকে আমি নিই না, তাই সাবধান, আমার সাথে এমন ধরনের কথা বলবেন না। আমি আপনার অনেক কুকীর্তি জানি, যখন কখন ফাঁস করি বলা যায় না। সেটাই তো আমার কপাল, কেন যে তোকে সাথে নিয়ে আমি সমস্ত কাজ করতে গেলাম আর সমস্ত অপরাধের সাক্ষী তুই হয়ে গেলি, সেটাই তো বুঝতে পারছি না। এখন যা, কবিরাজের কাছে যা, আমার জন্য ওষুধপত্র নিয়ে আয়। ঠিক আছে, যাচ্ছি। এখন একটু চুপচাপ শুয়ে থাকুন, এত বক বক করলে পেটের অসুখ জীবনেও ভালো হবে না। আর বলো না ভাই, সেই গতকাল সকাল থেকে শুধু টয়লেট আর টয়লেট। বাবা, কি যে হচ্ছে ওনার পেটের ভেতরে আমি কিচ্ছু বুঝতে পারছি না। না বুঝতে পারলে তুইও ওনার সাথে টয়লেটে চলে যেতিস, তাহলেই বুঝতে পারতিস ওনার পেটে আসল সমস্যাটা কি। দেখতিস। চুপ করতো তুই, আমি টয়লেটের বাইরে থেকে টিকতে পারি না, আর ও আসছে ভেতরে যেতে চাতে সব। আমার তো মনে হয় ভাস্কর বাবুর পেটের ভেতরে সুনামি হচ্ছে। কিসের যে পালক পনির খাওয়ালি সেটাই তো বুঝতে পারলাম না, কি খেয়ে ওনার পেটে এত সুনামি হচ্ছে। জানি না রে, সাধারণভাবেই তো পালক পনির খেয়েছি, এত ওষুধপত্র খাওয়ালাম তবুও কোনো লাভ হলো না। এখনো শুধু টয়লেটে যাচ্ছে আর বের হচ্ছে, এত সেবা করা যায় নাকি বলতো? যদি ভাস্কর বাবু সেবা করতে না পারিস, তখন দেখবি বিছানা নষ্ট করে ফেলেছে, তারপর কিন্তু সেই বিছানা আবার তোকে পরিষ্কার করতে হবে, সাবধান। ধ্যার, আমি আর ও বাড়িতে যাবই না। যতদিন না ভাস্কর বাবু সুস্থ হচ্ছে ততদিন আমি আর এসবের মধ্যে নেই। তাতে আমার কাজ চলে গেলে চলে যাক। রে, তাহলে তো ভাস্কর বাবু তোকে কাজে লাগাবে না। আরে তুই কাজ করবি কোথায়, চামচাগিরি করবি কোথায় বাবা? চুপ কর্তা, আর চামচাগিরি করবার প্রয়োজন নেই। এবার নিজের রোজগার নিজেই করে খাবো। এমনিতে ওনার সাথে থেকে তেমন কোনো সুবিধে পাচ্ছি না। আচ্ছা, আমার আর একটা কথা জিজ্ঞাসা করবার আছে। অরুণ দাদার তো গরুটা চুরি হয়ে গেছে, ওরা তখন পালক পনির বানাতে পারছে না। আমার জানা মতে অরুণ দাদা ছাড়া এই গ্রামে অন্য কেউ পালক পনির বানায় না, তাহলে তুই কোথায় পেলি? আরে আমাদের কাছে দুধ ছিল ভাই, সেই দুধ দিয়ে আমি বানিয়ে নিয়ে এসেছি, মানে ভাস্কর বাবুকে খাইয়েছি। আচ্ছা তাই বল, তোর হাতের পালক পনির তো এবার বুঝতে পারছি ভাস্কর বাবুর পেটের সমস্যা কেন হলো। দেখেছিস, আমি বারবার করে বলেছি নিজের শরীরটাকে একটু সুস্থ রাখতে, এমনভাবে পাগলামি না করতে। কে শুনে কার কথা? এখন এই যে বিছানায় পড়ে আছে, এখন তার সেবা কি করবে? ওষুধপত্রই বা আমরা কিভাবে কিনবো? ওগো গিন্নি, আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে না, আমি সুস্থ হয়ে যাব। আমার সাধারণ একটু জ্বর হয়েছে, জ্বরটা নেমে গেলেই দেখবে আমি একদম তরতাজা হয়ে গেছি। চুপ করো তুমি, আমি বেশ দেখতে পারছি তুমি অসুস্থ হয়ে বিছানায় ছটফট করছো যন্ত্রণায়। এগুলো আমরা দেখতে পারি নাকি? এবার আমি কি করব, কিভাবে কবিরাজকে ডেকে আনবো? তুমি যে কি করো না। আমার কি দোষ বলো? আমার তো পালক পনিরের ব্যবসাটা ছাড়া অন্য কোনো ব্যবসা নেই। সারা গ্রাম খুঁজেছি, কোথাও কাজ পাইনি, সারা গ্রাম খুঁজে খুঁজেই তো এখন আমার এই অবস্থা। বাবা, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, না হলে আমি তোমাকে বলছি আমি আর খাওয়ার জন্য বায়না করব না। তোমাকে আর কাজ খুঁজতে হবে না, এবার আমি বড় হয়ে তোমার সাথে কাজ করে সংসার চালাবো। দেখো, ছেলের কথা শোনো। গিন্নি, তুমি তো বলো এই ছেলেকে পড়াশোনা করিয়ে লাভ নেই। দেখো, ছোট থাকতেই আমাদের সংসারের হাল ধরবার চেষ্টা করছে, বড় হয়ে আমাদেরকে রাজা রানীর মতো করে রাখবে। চুপ করো তো, তুমি আর কোনো কথা বলো না। এই গুড্ডু, তুই তোর বাবার কাছে একটু থাকিস, আমি কবিরাজের কাছে যাচ্ছি, দেখি কবিরাজকে আনতে পারি কিনা। তুই তোর বাবার কাছ থেকে একদম কোথাও যাবি না, তোর বাবার যা যা প্রয়োজন সব কিছু দিবি। ঠিক আছে মা, তুমি যাও, চিন্তা করো না, আমি বাবার পাশে আছি, তুমি তাড়াতাড়ি ফিরে এসো।
এই ভাস্কর বাবু আমাকে বলেছিল ও অরুণ দাদার গরুটা চুরি করে বিক্রি করবে, তাহলে নাকি সে অনেক টাকা পাবে। আমি আর কি করবার বলো, আমি তো তার কাজ করি, তার কথা মতো কাজ আমাকে করতেই হবে। চুপ কর। তুই এই গ্রামে এত কাজ থাকতে ওই শয়তান ভাস্কর বাবুর কাজ তোকে করতে হবে কেন? তুই কি অন্য কাজ করে তোর সংসার চালাতে পারিস না? এত বড় একটা অন্যায় কাজ করতে যাচ্ছে, তুই একটু সুবিধা, এত বড় একটা অন্যায় কাজ করতে যাচ্ছে, তুই ওটা বাধা দিতে পারলি না? অথচ গ্রামবাসীদের জানাতে পারলি না? আমি বা কি করব? আরে আমারও তো টাকার প্রয়োজন ছিল। তুই তো নিজেই জানিস আমার কাছে তুই কত টাকা পেতিস। এতগুলো টাকা আমি কোথায় পেতাম? এরকম কত লোক আমার কাছে টাকা পেত। চুপ কর। তুই এসব আবেগী গল্প শুনিয়ে কোনো লাভ হবে না। অন্যায় যখন করেছিস শাস্তি তোর হবেই। তার আগে ভাস্কর বাবুকে শাস্তি দিতে হবে। তোমাদের যা করবার করো, আমাকে ছেড়ে দাও, দয়া করো। আমার পরিবারটা না হলে শেষ হয়ে যাবে। চুপ কর। তুই এবার যদি চুপ না করিস তাহলে এখানেই তোকে জুতো পেটা করব। অরুণ দাদার এত বড় একটা ক্ষতি করেছিস তোরা। আমাকে ছেড়ে দাও, বিনিময়ে ভাস্কর বাবুর বিরুদ্ধে সাক্ষী দেব। ভাস্কর বাবু আর না স্বীকার করতে পারবে না। সেটা তো অবশ্যই, তারপর ভেবে দেখা যাবে তোকে আমরা ছাড়বো কি ছাড়বো না। এসব কথা বাদ দিয়ে চলো, ভাস্কর বাবুকে আগে গণপিটুনি দিই, তাহলে ভাস্কর বাবু শায়েস্তা হবে। ঠিক আছে, তাহলে সবাইকে নিয়ে চলো তার বাড়ির উদ্দেশ্যে। আজকে ভাস্কর বাবুর শেষ দিন। আমাকে বাঁচাও, আমি আর এমন কাজ করব না। আমি সাঁতার জানি না গো, গো স্রোত আমাকে নিয়ে যাচ্ছে, ভোলা বাঁচা। দুঃখিত বাবু, দুঃখিত। হ্যাঁ, অনেক সঙ্গ দিয়েছি আপনার, আর সঙ্গ দিতে পারবো না। আপনার সাথে থাকতে থাকতে এত অন্যায় কাজ আমি করেছি যে নিজের জীবনের প্রতি বিরক্ত হয়ে গেছি আমি। তোকে আমি অনেক টাকা দেব, আমার অনেক টাকা আছে, তবু তুই আমাকে বাঁচা। না বাবু, আমি আর আপনাকে বাঁচাতে পারবো না। আমি এবার ভালো হয়ে যাব। মানুষের সুযোগ বারবার আসে না, একবারই আসে। এই সুযোগ আমি কোনোভাবেই হাতছাড়া করতে চাই না। বর তুই শয়তান মোড়ল, কোথাকার এই গ্রামে শালা ভালোর জন্য তোকে মোড়ল বানাতে হয়েছিল, আর তুই কিনা গ্রামের সবার ক্ষতি করে বেড়াস। অরুণ দাদার মতো এমন একটা ভালো লোককে তুই আর বিপদে ফেলে দিলি কিরে? এই বাঁচাও, আমি কথা দিচ্ছি আর কখনোই কাজ করবো না এমন। অরুণের সমস্ত টাকা আমি ফেরত দিয়ে দেব। কখনোই না, এই শয়তান তাকে আর বাঁচানো যাবে না। মরে যাক, এখান থেকে চলে যাক, ও গ্রামে কোনো জায়গা নেই। একি তোমরা সবাই আমার বাড়িতে ভিড় করেছো কেন? আমি কিছু করিনি, বিশ্বাস করো, আমি একজন অসুস্থ মানুষ। আরে দাদা, তুমি ভয় পাচ্ছ কেন? আমরা তো অন্য কেউ নয়, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা তোমার কোনো ক্ষতি করতে আসিনি, বরং আমরা তোমার উপকার করতে এসেছি। উপকার? কিন্তু কিসের উপকার? দাদা, ভাস্কর বাবু তোমার গরুটা চুরি করে নিয়েছিল, সাথে অবশ্য আমিও ছিলাম। আমাকে ক্ষমা করে দিও, আমি তো নিরুপায় ছিলাম। এখানে তোমার গরু বিক্রি করবার সমস্ত টাকা, এবং আগেও ভাস্কর বাবু তোমার থেকে অন্যায়ভাবে যত টাকা নিয়েছে সমস্ত টাকা আছে, আমি হিসেব করে রেখেছিলাম। কি বলছো কি তোমরা এসব? আমি স্বপ্ন দেখছি না তো? না গো দাদা, তুমি কোনো স্বপ্ন দেখছো না, তুমি সত্যি দেখছো। তুমি তোমার পালক পনিরের ব্যবসাটা আবার শুরু করো। এবার তুমি একটা দোকান দাও, একটা নতুন গরু কিনে নাও। আমার এখনো কিছুই বিশ্বাস হচ্ছে না। আমার মনে হচ্ছে আমি কোনো ঘরের মধ্যে আছি। তোমরা আমার এত বড় উপকার করলে যে আমি কোনো দিন আর এর প্রতিদান দিতে পারবো না। প্রতিদানের কিছু নেই, আমি তো অপেক্ষায় আছি তোমার হাতের পালক পনির খাওয়ার জন্য। আমি আগে কখনোই খাইনি, কিন্তু এত প্রশংসা শুনেছি, এখন আর ধৈর্যে কুলাচ্ছে না। ঠিক আছে, ঠিক আছে, তোমাদের অপেক্ষার অবসান হবে। আগামী কালকেই আমি নতুন গরু কিনে পালক পনির বানাবো, এবং তোমাদের সবাইকে নেমন্তন্ন রইল বিনামূল্যে পালক পনির খেতে আসবার জন্য। যাক, অবশেষে পালক পনির খাওয়ার সময় এসেছে। এতদিন আমার বুকটা একদম হাহাকার করেছিল। দাদা, আমি তো এত বড় একটা অন্যায় করেছি, আমাকেও কি নেমন্তন্ন করলে? আরে কি বলছিস? তুই আমার ছোট ভাইয়ের মতো, তোকে নেমন্তন্ন করবো না কেন? তুইও আসবি, হ্যাঁ, যত খুশি তত পনির খেতে পারবি। সবার জন্য পালক পনির রয়েছে, সবাই খেতে পারবে, পেট ভরে খেতে পারবে। কি মজা, কি মজা! এবার আমরা আবার পালক পনির খেতে পারবো। এই কটা দিন খেতে পারিনি,
এবার আমাদের সংসারেও আর কোনো ঝামেলা রইল না। পাগল ছেলে, এভাবে নাচানাচি করে না। এগিয়ে দেখ কার কি প্রয়োজন, তাদেরকেও সমস্ত খাবার দে। দাও দাদা দাও, আরো বেশি করে দাও। আর পেট ভরে শুধু পালক পনির খেয়ে আর আগামীকাল থেকে তো আবার কিনে খেতে হবে। তাই আজকে যত খুশি দাও তত খুশি খেয়ে নিই, কি বলো সবাই? হ্যাঁ, তাই তো। আরেকটা কথা অরুণ দাদা, তোমার হাতে আসলেই জাদু আছে। তোমার হাতের মতো এরকম ভালো পালক পনির কেউ বানাতে পারে না। আমি তো একবার চেষ্টা করেছিলাম, আমার বানানো পালক পনির খেয়ে ভাস্কর বাবুর সে কি শরীর খারাপ অবস্থা, সারাদিন টয়লেটে গিয়ে বসেছিল। তোরা পারিসও বটে। খেয়ে নে আর কথা বাড়াস না। এখন খাবার সময় এত কথা বলতে হয় না। ওগো, তুমিও বসে পড়ো, সবার সাথে খেয়ে নাও। আজকে সবাই একত্রে বসে খাও। আবার কখন এমন দিন আসবে কে জানে। ঠিক আছে গিন্নি, তুমিও বসো, একসাথে সবাই মিলে খাই। এমনই মজার মজার গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।